রাধে রাধে, সকলকে সুস্বাগতম তোমাদের চ্যানেল দৈবিক সংস্কৃতমে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের যে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ফোর্থ সেম, তাদের জন্য একটা বিশেষ সুখবর। তোমাদের জন্য পিডিএফ চলে এসেছে। এই পিডিএফ তোমরা পেতে পারো। এই পিডিএফ নেওয়ার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমরা এই পিডিএফটা পেতে পারো। তা আজকে আমরা হাজির হয়েছি একটা গল্প নিয়ে, গল্পাংশ নিয়ে, তোমাদেরই পাঠ্যাংশ, যার নাম হচ্ছে হাসবিদ্যা কথা। ওই হাসবিদ্যা কথা আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে হাসবিদ্যা কথা নামটা হয়েছে, তাহলে এর ব্যুৎপত্তিগত অর্থ কি, কিভাবে এই শব্দটা তৈরি হলো, সেটা আমরা দেখে নিই। চলবো, দেখো কি বলা হচ্ছে। হাসহ বিদ্যা যস্য সহ সমান হাসবিদ্য। এখানে হয়েছে বহুব্রীহি সমাস। তস্য কথা অর্থাৎ তার কথা, হাসবিদ্যের কথা, তখন হয়ে গেল ষষ্ঠী তৎপুরুষ সমাস, সমান হয়েছে হাসবিদ্য কথা। সুতরাং হাসিতে, যিনি হাসির বিদ্যাতে নৈপুণ্য অর্জন করেছেন যে ব্যক্তি, তার কথা বর্ণিত হয়েছে এখানে। এই যে গল্পাংশটা রয়েছে এখানে বর্ণিত হয়েছে। দেখবে আমাদের ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে, ফ্রেন্ড সার্কেলে এমন এমন কয়েকটা বন্ধু বান্ধব থাকে, যারা দেখবে এসে পুরোপুরি এমন এমন কিছু কথা বলে আমরা হেসে ফেলি, বা তারা এলে হাসি ঠাট্টা মজাটা একটু বেশি হয়, তারা না এলে জমে না। তো সেই রকম একটা বিষয়, যে সকল ব্যক্তি দেখবে সেই ব্যক্তি মানে ওর যে ব্যক্তিত্বটা রয়েছে, সে আসবে, এসে এমন এমন কথা বলবে সকলে হাসতে বাধ্য, তাই না? তা ঠিক সেই রকম এমন একটা ব্যক্তিত্ব আমরা পড়ব, যেখানে যার কথাতে আমরা হাসির রস পাব, যিনি হাসির বিদ্যায়, যিনি হাসির কৌশলে বা যিনি রসিকতায় দক্ষ, সেই ব্যক্তির কথা আমরা এই গল্পতে পাব। যিনি হাসাতে পারদর্শী, তারই কথা আমরা পাবো এখানে। তাহলে চলো আমরা মূল পাঠ্যাংশে প্রবেশ করি। তোমরা একটু নতুন ভাবে হয়তো দেখতে পাচ্ছ এখন যে এরকম তো কোনো বই ছাপানো হয় না, না সত্যি ছাপানো হয় না। তোমাদের সুবিধার্থে আমি এরকম ভাবে তৈরি করার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত টাইপিং চলছে, বিভিন্ন কাজ চলছে, এর উপরে আরো কিছু সংশোধন করা যায় যদি, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তোমাদের সুবিধার্থেই প্রথমে সংস্কৃতটা দেওয়া হয়েছে, তারপরে দেখো তার উচ্চারণ হিসেবে দেওয়া হয়েছে বাংলা, মানে সংস্কৃত যে ভাষাটি সেটি বাংলা হরফে দেওয়া রয়েছে। প্রথমে তো দেবনাগরী হরফে দেওয়া আছে এটা, তারপরে তার নিচে অনুবাদ দেওয়া হয়েছে। ভেবেছিলাম অনুবাদটা দেব না, কিন্তু আমার যে স্টুডেন্টরা রয়েছে যারা অনলাইনে ক্লাস করছো গুগল মিটের মাধ্যমে, তাদের সুবিধার্থে, তারা মানে তাদের অনুরোধে বা তাদের পরামর্শে আমি নিচে বাংলা অনুবাদটা দিয়েছি, যাতে তাদেরও সুবিধা হয় পড়াতে, তারা নিজেরাও যেন পড়ে মানেটা করতে পারে। তাহলে চলো শুরু করা যাক। বলা হচ্ছে বভূব কাঞ্চি নাম রাজধানী। তাহলে এটা মানে কি? বভূব কাঞ্চি নাম, কাঞ্চি নামে একটি রাজধানী ছিল। নামটা মনে রাখবে, নামটা হচ্ছে কাঞ্চি। কাঞ্চি নামে কোন এক রাজধানী ছিল। তাহলে কাঞ্চি নামে একটি রাজধানী ছিল। যেহেতু রাজধানী আছে, তাহলে নিশ্চয়ই রাজা আছে। তাই বলছে তস্যাং, তস্যাং অর্থাৎ সেই রাজধানী, কাঞ্চি রাজধানীর সুপ্রতাপ নাম রাজা, সুপ্রতাপ নামে এক রাজা ছিলেন। অর্থাৎ কাঞ্চি যে রাজধানীটা রয়েছে, সেই রাজধানীর রাজাকে না সুপ্রতাপ,
সুপ্রতাপ নামে একজন রাজা ছিলেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, তত্রৈকদা কস্যাপি ধনিকস্য ধনং চোরয়ন্তঃ চত্বারঃ চোরাঃ। তাহলে কি বলছে, তত্রৈকদা, তত্র যুক্ত একদা মানে সেখানে একদিন, কস্যাপি কোন এক, ধনিকস্য ধনং ধনবান ব্যক্তির ধন, চোরয়ন্তঃ চুরি করেছিল, চুরি হয়েছিল, চুরি করেছিল। কারা চুরি করেছিল? চত্বারঃ চোরাঃ, বহুবচনে আছে চারজন, চত্বারঃ চোরাঃ, চারজন চোর চুরি করেছিল। তাহলে সেই যে নগরে, কাঞ্চি নগরে কোনো একজন ধনবান ব্যক্তির ধন চুরি হয়েছিল, চুরি করেছিল। কারা? না, চারজন চোর, তাই না? তারপর কি হচ্ছে দেখো, বলা হচ্ছে সন্ধিদ্বারী। সন্ধিদ্বারী মানে দেখবে আগেকার সময়ে কোনো রাজধানীতে প্রবেশ করতে হলে সেই রাজধানীর একটা মূল দ্বার থাকতো, দরজা থাকতো। যেমন আমাদের ভারতবর্ষে প্রবেশ করতে গেলে ইন্ডিয়া গেট রয়েছে, যেটা মূল দ্বার রয়েছে প্রবেশ করার জন্য, এয়ারপোর্টে নেমে, যাই হোক ওগুলো প্রসেস আছে। অন্য রাজ্যে যেতে হলে, অন্য দেশে যেতে হলে, যেমন আমাদেরকে এত কিছু ভিসা আদি লাগছে, ঠিক সেরকম রাজধানীর মধ্যে প্রবেশ করার জন্য একটা মূল দ্বার বানিয়ে রাখতেন রাজারা। সেই দ্বার দিয়েই বাইরের রাজ্যের লোকেরা, রাজধানীর লোকেরা এসে প্রবেশ করতো সেই মূল দ্বারে। সেটাই বলছে সন্ধিদ্বারী। তাহলে সেই সন্ধিদ্বারে কি হয়েছিল না, বলা হচ্ছে দেখো, প্রশাস্ত্রী পুরুষৈহি, প্রশাস্ত্রী পুরুষৈহি অর্থাৎ রাজকর্মচারীদের, যে ওই যে নগরটা ছিল যার নাম হচ্ছে কাঞ্চীনগর, সেই কাঞ্চীনগরের মূল দ্বারে সন্ধিদ্বারী, সেই মূল দ্বারে কি হয়েছিল, মূল দরজায় কি হয়েছিল, রাজকর্মচারীদের দ্বারা। তাই বলা হচ্ছে প্রশাস্ত্রী পুরুষৈহি প্রাপ্তাহা, ধরা পড়ল। ওই যে চারজন চোর ছিল যারা কাঞ্চীনগরের ধনবান ব্যক্তির ধন চুরি করেছিল, সেই চারজন চোর কোথায় ধরা পড়ল না, শহরের যে মূল দরজা, মূল দ্বার, সেখানে রাজকর্মচারীদের হাতে ধরা পড়ল। সেই চারজন চোর ধরা পড়ল। তারপরে কি হলো, দেখো তারপর কি বলা হচ্ছে, শৃঙ্খলেন বধ্বা রাজ্ঞে নিবেদিতাশ্চ। শৃঙ্খলেন বধ্বা, শেকল দিয়ে বেঁধে, রাজ্ঞে রাজাকে, নিবেদিতাস্ত জানানো হলো, অথবা রাজার কাছে হাজির করা হলো, রাজার কাছে নিয়ে যাওয়া হলো। তাহলে ওই যে চারজন চোর ছিল তারা ধরা পড়লো রাজকর্মচারীদের কাছে। রাজকর্মচারীরা কি করলো না, শৃঙ্খলে বাঁধলো, শেকলে বাঁধলো, তাদেরকে শেকলে বেঁধে কোথায় নিয়ে গেল না, সেই রাজার কাছে নিয়ে গেল, বা রাজাকে জানানো হলো। এবার কি হলো দেখি, রাজা কি করবে। দেখো আমাদের দেশে ধরো কেউ যদি চুরি করে, পুলিশে ধরে, তো কি করে, কোর্টে পেশ করে। কিন্তু যারা বড় বড় চোর, তাদেরকে আবার ধরলেও, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, এত এত টাকা সাধারণ মানুষের লুটে নিয়েছে, তাদের জন্য আবার আমাদের শাসক বর্গ যে দল রয়েছে, তাদের ভয়ে পুলিশ প্রশাসন কোনো কিছুই করতে পারছে না। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য। দেখো কি হচ্ছে, তারপর কি বলছে দেখি, রাজা কি করে তাহলে। আমাদের যে রাজ্যের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী রয়েছে, ওনাদের মতো করছে না রাজা কি স্টেপ নিচ্ছে, একটু দেখি আমরা, চলো।
দেখো বলছে রাজা চ ঘাতক পুরুষান আদিদেশ। ঘাতক পুরুষান, ঘাতক পুরুষ মানে মানে জল্লাদ। জল্লাদ বলতে একদম সাধারণ ভাষায় যদি বলি, না যে সকল সৈনিকরা দণ্ড দিত, অর্থাৎ কেউ কোনো কিছু দোষ করেছে, যে সৈন্যরা তাকে শাস্তি দিত, সাজা দিত, তাদেরকে বলছে ঘাতক পুরুষান, ঘাতক পুরুষ। তাহলে যে রাজার ঘাতক পুরুষ ছিল, অর্থাৎ দণ্ডদাতা সৈন্য ছিল বা জল্লাদেরা ছিল, তাদেরকে কি করলো? আদিদেশ, আদেশ দিলেন। রাজা আদেশ দিলেন। কি আদেশ দিলেন? বলছে রে ঘাতক পুরুষাহা, বহু বচনে ব্যবহার করা হয়েছে। ওরে ঘাতক পুরুষেরা, বহু বচনে, ঘাতক পুরুষগণ, জল্লাদগণ। চতুর অপি চৌরান এতান নগরাদ বহির্নীত্বা শূলমারপ্য মারয়ত। তাহলে রাজা কি আদেশ করলো? রে ঘাতক পুরুষাহা, হে ঘাতক পুরুষগণ, হে শাস্তিদাতা সৈন্যগণ, হে জল্লাদগণ। চতুরোপি, চতুর অপি অর্থাৎ এই যে চারজন চোর রয়েছে, সেই চারজন চোরকে, চতুরোপি চৌরান, চারজন চোরকে, এ তান নগরাদ, এদেরকে, নগরাদ আমাদের এই নগর থেকে, আমাদের এই শহর থেকে, বহির্নীত্বা অর্থাৎ বাইরে নিয়ে গিয়ে, নগরের ভেতরে কিন্তু নয়, নগরের বাইরে নিয়ে গিয়ে, শূলমারপ্য শুলে চড়িয়ে, শুলের মধ্যে চড়িয়ে কি করতে বলছে? মারয়ত, মেরে ফেলো, হত্যা করে ফেলো। তাহলে রাজা আদেশ করলো যে এই চারজন চোর চুরি করেছে, এদেরকে কি করো? এই চারজন চোরকে আমাদের এই যে শহর রয়েছে, শহরের বাইরে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে এদেরকে হত্যা করো। দেখো যতটা গল্প রয়েছে, এই গল্পটা একটা পার্টে আছে, সে কারণে আমি একটা সংক্ষিপ্ত সার হিসেবে এখানে লিখে দিয়েছি। যেগুলো তোমাদের মূল মূল অংশ মনে রাখতে হবে, সেগুলো আমি আবার বোল্ড করে দিয়েছি। এই যে নগরের নাম কি ছিল, রাজধানীর নাম কি ছিল, কাঞ্চি, সেখানে রাজার নাম, কয়জন চোর ছিল, রাজা কি আদেশ দিল, যেগুলো মূল মূল বিষয় সেগুলো আমি একটু হাইলাইট করে দিয়েছি যাতে তোমাদের সহজে মনে থাকে। এরকম ভাবেই তোমাদের পিডিএফটা, বইটা, বুকটা তৈরি করছি আর কি। তোমরা এটা নিতে চাইলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, এবং অনলাইন কোর্স নিতে চাইলে সেটাও অনেকটা কম মূল্যে আমি তোমাদেরকে প্রোভাইড করছি। অনলাইন ক্লাস করতে চাইলে গুগল মিটের দ্বারা অনেকেই এখন বর্তমানে ক্লাস করছে, আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরাও জয়েন করতে পারো। চলো এবারে দেখা যাক তারপরে কি ঘটনা ঘটছে। কি বলা হচ্ছে দেখো, তত রাজজ্ঞয়া, তত রাজজ্ঞয়া ঘাতক পুরুষৈ ত্রয়শ্চোরাः, ঘাতক পুরুষৈস্ত্রয়শ্চোরাः শূলমারপ্য হতাः। তত অর্থাৎ তারপরে, তারপর কি হলো? রাজজ্ঞয়া, রাজার আদেশে, রাজজ্ঞয়া রাজার আজ্ঞায়, ঘাতক পুরুষৈ, পুরুষৈহি, ঘাতক পুরুষৈহি, ওই যে ঘাতক পুরুষগণ ছিল, সেই ঘাতক পুরুষগণ কি করলো না, ত্রয়শ্চৌরাহ, তিনজন চোরকে, শূলমারপ্য শুলে চড়িয়ে, শুলে চড়িয়ে কি করা হলো না, হতাহা মেরে ফেললো। ও যে ঘাতক পুরুষেরা ছিল তারা কি করলো না, তিনজন চোরকে,
মোট চোর ছিল তো 4 জন, 4 জনের মধ্যে 3 জন চোরকে শুলে চড়িয়ে মেরে ফেলেছে। এরপর কি হয়েছে না, চতুর্থে ন চিন্তিতং যত, ওই যে চতুর্থ চোরটা ছিল, 3 জন চোরকে তো অলরেডি হরিবোল করে দেওয়া হয়েছে, তাহলে এখানে যে চতুর্থ চোরটা রয়েছে, চতুর্থ চোরটি চিন্তা করছে। কি চিন্তা করছে? প্রত্যাসন্ন্যপি মরণে রক্ষোপায় বিধীয়তে, উপায়ে সফলে রক্ষা, নিষ্ফলে নাধিকং মৃতেহে। তাহলে সেই যে চতুর্থ চোরটি ছিল, চতুর্থ চোরটি চিন্তা করলো। কি চিন্তা করলো? দেখো এখানে শ্লোকান 9টা দেওয়া আছে। শ্লোকান 9 মানে হচ্ছে কি, শ্লোকের গদ্যরূপ, সেই গদ্যরূপে এখানে শ্লোকটা দেওয়া আছে। কি বলছে? মরণে অর্থাৎ মরণকালে, মরণে প্রত্যাসন্নে অপি, যখন মরণ আসন্ন হয়েছে, অর্থাৎ এবার হয়তো কেউ মারা যাবে, সামনাসামনি তার চোখের সামনে মৃত্যুকে দেখছে, তখন কি বলছে না, পরোক্ষোপায়ঃ, রক্ষ উপায়ঃ, রক্ষ উপায় অর্থাৎ রক্ষার উপায়, নিজেকে রক্ষা করার উপায়, বিধীয়তে, সেই রক্ষা করার উপায় খুঁজে নেওয়া উচিত। তাহলে কি হলো, মরণ যখন আসন্ন, অর্থাৎ মৃত্যু একেবারে সামনে এসে পড়েছে, মৃত্যু সামনে এসে পড়লেও আমরা ধরো দেখছি এমন অবস্থা যেন আমাকে এবারে মরতেই হবে, মরা ছাড়ার উপায় নেই, কিন্তু তবুও তখন কি করা উচিত না, রক্ষার উপায় খোঁজা উচিত। রক্ষা, কিভাবে রক্ষা পাবো? মরণ সামনে, ঠিক আছে আমাকে মরতে হবে, কিন্তু আমাকে কিভাবে রক্ষা পাবো তার উপায় খুঁজতে হবে। ধরো এরকম সিচুয়েশন, তুমি একটা সমুদ্রের তীরে ঘুরতে গেছো বা নদীর তীরে ঘুরতে গেছো, তা হয়েছে কি, তুমি পাহাড়ের দিকে ঘুরতে গেছো, পাহাড়ের একদম পাশে, একদম সাইডে, তার নিচে গভীর জল, আর সেখানে একটা গাছ আছে, সেই গাছে তুমি উঠেছো। কিভাবে উঠেছো না, একটা বাঘ তোমাকে তাড়া করছিল, তুমি ভয়ে কি করেছো, সেই গাছের উপরে উঠেছো, আর গাছে আছে একটি সাপ, আর নদীতে গভীর জল, আর জলের মধ্যে আবার কুমির আছে। তাহলে তুমি এখানে কি দেখছো, যে মৃত্যু সামনেই, এবার আমাকে মরতে হবে, তাই না? গাছের মধ্যে সাপ, নিচে কে আছে না একটা বাঘ, আবার জলের মধ্যে কি আছে না একটা কুমির। তাহলে সমস্যা। তাহলে এখান থেকে বাঁচার উপায় আমাদেরকে খুঁজতে হবে। কিভাবে বাঁচবো? জলে ঝাঁপালেও মরণ, আর গাছ থেকে নিচে নামলেও মরণ, নিচে বাঘ, উপরে সাপ। হ্যাঁ, একটা উপায় আছে। কি করতে হবে? সাপটা আছে, কোন একটা ডাল ভেঙে তোমাকে সেই সাপটাকে হয় ছুঁড়ে নিচে ফেলে দিতে হবে, নয়তো সাহস করে সাপটার মুখে ধরতে হবে। যাই হোক, সেগুলো আলাদা বিষয়, আমি বোঝানোর জন্য বললাম। এই যে একটা সিচুয়েশন তৈরি করা হলো, গাছের মধ্যে সাপ, নিচে আছে বাঘ, আবার জলের মধ্যে আছে কুমির, তাহলে মৃত্যু আসন্ন। এই রকম অবস্থাতে আমাদেরকে কি করতে হবে না, রক্ষার উপায় খুঁজতে হবে। তাই বলছে সেই সময় রক্ষার উপায় খুঁজে নেওয়া উচিত। কারণ কি, এই যে চতুর্থ চোরটা রয়েছে, এও তো দেখছে আমিও তো হরিবোল হয়ে যাবে, এবারে আমার 3 জন সাথীকে হরিবোল করে দিয়েছে, তাহলে আমিও হরিবোল হবো, অর্থাৎ মারা যাব। তা সেটাই সে ভাবছে আর কি। তারপর কি বলছে আবার শ্লোকটাই দেখি, উপায়ে ফলে রক্ষা, যদি ধরো সেই উপায় সফল হয়, উপায়ে সফলে রক্ষা, তাহলে সেই উপায় যদি সফল হয়, মানে রক্ষা পাই আমি আর কি, তাহলে সেটা সফল হলে কি হবে, তাহলে আমার জীবন রক্ষা হয়ে যাবে। যদি আমরা উপায় বার করতে পারি সেই সিচুয়েশনে, তাহলে আমাদের জীবনটা রক্ষা পাবে। আর নিষ্ফলে মৃতেহে নাধিকং ভবতি, নিষ্ফলে মৃতেহে নাধিকং ভবতি, সেটা যদি নিষ্ফল হয় আমাদের কাছে,
যে আমি কোনো উপায় পাচ্ছি না, যদি কোনো উপায় না পাই, উপায় খুঁজতে ব্যর্থ হই, কোনো কিছু উপায় পাচ্ছি না, তাহলে কি হবে? মৃত্যু। মৃত্যুর চাইতে অধিকতর কোনো কিছু হবে না, মৃত্যু হবে। এটাই সেই চোরটা কি করছিল? চিন্তিতং, চিন্তা করছিল। তারপরে কি ঘটলো দেখো, আরেকটা শ্লোক আছে, শ্লোকটা একটু ধ্যান দিয়ে শোনো। দেখো তাহলে এই শ্লোকে কি বলা হচ্ছে? অপিচ, এবং, এবং আবার মনে মনে চিন্তা করছে, কিন্তু এখনো পর্যন্ত চিন্তা করছে কে? না সেই চোর। আর কি চিন্তা করছে? না ব্যাধিনা পিড্যমানোপি মার্জমানোপি বুভুজা প্রত্যয়াতি যমদ্বারাৎ প্রতিকারো পরো নরহ। তাহলে এই শ্লোকান্বয়ে কি বলছে দেখি? ব্যাধিনা পিড্যমানোপি, কোন ব্যাধির দ্বারা, ব্যাধি মানে রোগ ব্যাধি, রোগ ব্যাধির দ্বারা পীড়িত হয়েও, রোগাগ্রস্ত হয়েও, রোগে জর্জরিত হয়েও, ভূভুজা অর্থাৎ ভূবাসী অর্থাৎ পৃথিবীবাসী, অথবা ভূ অর্থাৎ মাটি, ভুজা মানে যিনি শাসন করেন অর্থাৎ রাজা, সেই রাজার কাছে কি হয়? পীড়িত হয়েও, মার্জমাণোপি অর্থাৎ মৃত্যুর মুখে থেকেও, সেই মৃত্যুর মুখে থেকেও কি হয়? সেই মৃত্যুর মুখ থেকেও প্রতিকার পরহ নরহ, প্রতিকার পরায়ণ মানুষগণ, সেই মানুষেরা কি করে? মানুষ প্রতিকার পরায়ণ মানুষ কি করে? না যমদ্বারাৎ প্রত্যয়াতি, সেই যমের দ্বার থেকে কি হয়? ফিরে আসে। মানে কি বলতে চাইছে? ব্যাধির দ্বারা পীড়িত হয়েও, ব্যাধির দ্বারা পীড়িত হয়েও মানে রোগ ব্যাধি, ধরো কারো রোগ হয়েছে, কেউ হসপিটালে ভর্তি আছে, আমরা বলি না, দেখবে অনেক অনেক সময় হয় যে ওই লোকটা বোধহয় আর বাঁচবে না, হসপিটালে নিয়ে গেল, দেখলাম প্রায় মরা মরা হয়ে গেছে, হয় অনেক সময়, কিন্তু আবার পুনরায় সে ভালো হয়ে ফিরে আসে। সেই ব্যাধির দ্বারা পীড়িত হয়ে অর্থাৎ রোগের দ্বারা পীড়িত হয়েও, অথবা রাজার দ্বারা মৃত্যুর মুখে পতিত হয়েও, অর্থাৎ রাজার দ্বারা মৃত্যুর মুখে পতিত হয়ে মানে কি? মৃত্যুর সামনে পতিত হয়ে মানে পড়ে গিয়ে বলতে কিরকম? অ্যাকচুয়ালি আছাড় খেয়ে পড়ে গিয়ে তা কিন্তু নয়, এমন কিছু একটা ভুল কাজ করে ফেলেছি, রাজা এবারে মৃত্যুদণ্ড দিয়েছে, সেটাই বলছে। সেই মৃত্যু মুখে পড়ে গিয়েও তার কি করা উচিত? না প্রতিকার পরায়ণ মানুষগণ কি করছে? না যমের দুয়ার থেকেও ফিরে আসতে পারে। যদি আমরা প্রতিকার খুঁজি, কিভাবে এর থেকে রেহাই পাবো, কিভাবে এর থেকে রেহাই পাবো, তাহলে সেরকম প্রতিকার পরায়ণ যে মানুষজন থাকে, সেই মানুষ কি করে? না যমের দ্বার থেকে ফিরে আসে, অর্থাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। অনেক অনেক মানুষকে যে বললাম হসপিটালে নিয়ে যাওয়া হলো, তারপরে পরবর্তীকালে দেখবে সে মরতে মরতে বেঁচে গেল, আমরা বলি মরতে মরতে বেঁচে গেল, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। এটা কি বলছে? চোর, চোর মনে মনে চিন্তা করছে। তারপর চৌর উবাচ, উবাচ মানে বলল। যারা দেখবে গীতা পড়েছো, ভগবান উবাচ, ধৃতরাষ্ট্র উবাচ, অর্জুন উবাচ পেয়েছো, তাই বলছে চৌর উবাচ, চৌর বলল। চোর বলল, কি চোর বলল? চোর কি বলছে? না রে রে ঘাতক পুরুষাহা, ওরে ওরে ঘাতক পুরুষগণ, বলছে ত্রয়স চৌরা, তিনজন চোরকে, জুস্মাভির হতা এব, অর্থাৎ তোমরা তিনজন চোরকে কি করেছো? হত্যা করেছো। কার আজ্ঞায়? বলছে রাজজ্ঞয়াত, রাজজ্ঞয়া অর্থাৎ রাজার আজ্ঞায়, রাজার আজ্ঞায় তোমরা আমার সাথে যে আরো তিনজন চোর ছিল তাদেরকে তোমরা মেরে ফেলেছো। তাই কি বলছে? মাম, মাম অর্থাৎ আমাকে, রাজসন্নিধানং, রাজসন্নিধানং অর্থাৎ রাজার সান্নিধ্যে, কৃত্বা মারয়ত
অর্থাৎ নিয়ে গিয়ে, রাজার কাছে আমাকে নিয়ে গিয়ে হত্যা করো, আমাকে মারো, রাজার কাছে নিয়ে গিয়ে আমাকে মারো। কেন কেন রাজার কাছে নিয়ে গিয়ে মারতে বলছে? কারণ রাজা তো আদেশ দিয়েছিল, কোথায় মারতে বলেছিল? চোরগুলোকে সেই রাজধানীর বাইরে নিয়ে গিয়ে, নগরের বাইরে নিয়ে গিয়ে মারতে বলেছিল। আর এই চোরটা কি বলছে? তিনজনকে অলরেডি মেরে ফেলেছে। এই চোরটা বলছে আমাকে রাজার কাছে নিয়ে গিয়ে মারো। কেন না, যত অহম একাং, অর্থাৎ যেহেতু আমি একটি, অহম একান, যত মানে যেহেতু, অহম আমি, একান একটি, মহতিং বিদ্যাং জানাসি, মহৎ বিদ্যা জানি, মহান একটা বিদ্যা জানি। যেহেতু আমি একটা মহান বিদ্যা জানি, সেহেতু আমাকে রাজার কাছে গিয়ে মারো। আর কি বলছে? বলছে মই মৃতে সা বিদ্যা অস্তং যাস্যতি। মই মৃতে, অর্থাৎ আমার মৃত্যু হলে, সা বিদ্যা, সেই বিদ্যা, যে বিদ্যা আমি জানি, যে মহান বিদ্যা আমি জানি, যে মহৎ বিদ্যা আমি জানি, সেই বিদ্যা কি হবে? অস্তং যাস্যতি, অস্ত চলে যাবে। অস্ত চলে যাবে মানে কি? লোপ পাবে। আমাকে যদি মেরে ফেলো তোমরা, তাহলে যে আমি মহান বিদ্যাটা জানি, সেই বিদ্যাটা কি হবে? না, লোপ পেয়ে যাবে, লোপ হয়ে যাবে, সেই বিদ্যার থাকবেই না এই পৃথিবীতে। বলছে রাজা তু তাং বিদ্যাং গৃহীত্বা মাং মারয়ত। বলছে রাজা তু, তু মানে কিন্তু, কিন্তু রাজা, তাং বিদ্যাং গৃহীত্বা, সেই বিদ্যা যদি গ্রহণ করে, গ্রহণ করার পর কি বলছে? মাম, আমাকে, মারয়ত, আমাকে হত্যা করবেন। তারপরে তোমরা আমাকে হত্যা করবে। আগে রাজা যদি সেই বিদ্যাটা গ্রহণ করে নেয়, গ্রহণ করার পর আমাকে হত্যা করবে। তাই বলছে তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু। তেন বিদ্যা, অর্থাৎ সেই বিদ্যা, যে মহান বিদ্যার কথা চোর বলছিল, সেই বিদ্যা কি বলছে? মর্তলোকে তিষ্ঠতু। তাহলে মর্তলোকে কি হবে? না, সেই মর্তলোকে থেকে যাবে। অর্থাৎ রাজা সেই বিদ্যা গ্রহণ করলে, গ্রহণ করার পর আমাকে মারুন, আমাকে মারবে তোমরা। তাতে কি হবে? না, তাতে আমার জানা যে বিদ্যাটি ছিল সেটা মর্তলোকে থেকে যাবে। আচ্ছা, বাকি অংশটা আমরা পরের দিন আলোচনা করব। এতদূর পর্যন্ত তোমাদের পড়া থাকলো। আচ্ছা, এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন আছে, তোমরা আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো, যারা অনলাইনে রয়েছে এখন বর্তমানে। এবং যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউবে পরবর্তীকালে তো এটা আপলোড হচ্ছে, তা তোমাদের মধ্যে যারা ক্লাসটা হয়তো এখন অ্যাটেন্ড করতে পারছো না, তারা ইউটিউব থেকে দেখে নেবে। আর শীঘ্রই তোমাদের এই এতদূর পর্যন্ত পড়ানো হলো, এখানের এতদূর পর্যন্ত কোশ্চেন গুলো তোমাদেরকে দেওয়া হবে, কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে, গ্রুপে পেয়ে যাবে পিডিএফ আকারে। যারা অনলাইন কোর্স নিয়েছো তারা গ্রুপে পেয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে এখান থেকে যা কোশ্চেন আছে, যাদের যা কোশ্চেন আছে তোমরা আমাকে করতে পারো, যেখানটা বুঝতে পারলে না আবার জিজ্ঞাসা করতে পারো।